করতেছি আমাদের হচ্ছে ক্লাসের সংগঠনের শেষ ক্লাস আজকে। তো আমরা শেষ ক্লাসটা আজকে নিচ্ছি। তো আমি ক্লাস শেষে যখন ভিডিওটা আপলোড করার পর আমি গ্রুপে কিছু দিয়ে দেবো, হোমওয়ার্ক দিয়ে দেবো। হোমওয়ার্ক মানে হচ্ছে তোমাদের পরীক্ষার প্রস্তুতি। নেক্সট ক্লাসে তোমাদের পরীক্ষা হবে সবকিছুর উপরে সংগঠনের যতগুলো টপিক্স পাওয়া যায় সব টপিক্সের উপর একটা পরীক্ষা হবে। যাই হোক, এখন আজকে আমাদের শেষ ক্লাস সংগঠনের উপরে। তো আমরা এখন টুকটাক করে বলছিলাম সব বিভিন্ন রকম প্রবলেম সলভ করব। যে টপিকসগুলো মানে পড়ানো হয়নি বা চলে গেছে, একটু ইম্পর্টেন্ট কিন্তু বাদ পড়ে গেছে, বিভিন্ন পরীক্ষা আসছে, বিশেষ করে ব্যাংকের পরীক্ষার প্রশ্নগুলো আজকে বেশি সলভ করব। এগুলো বিভিন্ন পরীক্ষা আসে। আচ্ছা, তো আমরা আজকে সলভ করতেছি। প্রথমেই যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে নিচের কোন সংখ্যাতে সহমৌলিক। আচ্ছা, তার আগে আমরা শিখি সহমৌলিক সংখ্যাটি কি। আচ্ছা, সহমৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাদের ভিতরে কোনো মানে এক ব্যতীত কোনো সাধারণ উৎপাদক থাকে না, এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকে না, সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। যেমন আমি লিখলাম 5, 7, এদের ভিতরে কোনো কমন সংখ্যা নাই এক ছাড়া। কিন্তু আমি যদি লিখি 5, 10, তো ওইটার ভিতরে কমন সংখ্যা আছে, 1 আছে আর 5 আছে, দুটোর ভিতরে আছে। ঠিক আছে, দুটোর ভিতরে আছে, ওদের ভিতরে সংখ্যা আছে। এরকম যদি লিখি 10 আর 20, এটা সহমৌলিক না, কারণ এদের অনেকগুলো কমন সংখ্যা আছে, 2 আছে, 5 আছে, 10 আছে, এগুলা। ঠিক আছে, দুটোর ভিতরে এই সংখ্যাগুলো আছে। তাই এরকম হলে সহমৌলিক সংখ্যা হয় না। আর সহমৌলিক সংখ্যা লেখার নিয়ম হচ্ছে ম্যাথমেটিক্সের বাইরে সহমৌলিক সংখ্যা লেখে, যদি সহমৌলিক সংখ্যা যেমন আমি লিখছি 5 আর 7 দুটি সহমৌলিক সংখ্যা, এটাকে ব্র্যাকেট দিয়ে 1 লিখতে হয়, এটা হলো সহমৌলিক সংখ্যা। তাহলে এক্ষেত্রে সহমৌলিক সংখ্যা কোনটা হবে? এই অপশনগুলোর ভিতরে দেখো 2, 4 কমন সংখ্যা কি কি আছে? এই যে কমন সংখ্যা আছে, 1 আছে, আবার 2 আছে, তাহলে এটা সহমৌলিক না, এটা না। আচ্ছা, এটা দেখি 2 আর 6 এর ভিতরে এটা সহমৌলিক কিনা? এটা সহমৌলিক নয়, কারণ এর ভিতরে 1 আছে, আবার কি আছে, আবার 2 আছে, 3 এর ভিতরে 2 আছে, 3 বাংলা 3 2 6। আচ্ছা, এটা সহমৌলিক হবে 2 আর 3, এর ভিতরে 1 ছাড়া কোনো কমন সংখ্যা নাই, তাহলে এটা সহমৌলিক সংখ্যা। 2 আর 10 কি সহমৌলিক সংখ্যা হবে না, কারণ 10 এর ভিতরে 2 আছে। আশা করি তোমরা 1 নম্বরটা বুঝতে পারছো। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে কি, n যদি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হবে না? n যদি জোড় সংখ্যা হয়, নিচের কোনটি জোড় সংখ্যা হবে না? তা আমরা বলছিলাম যে এই ধরনের প্রশ্ন যখন থাকবে তখন আমরা কি করব, n এর একটা মান ধরে নেব বা x এর একটা মান ধরে নেব। তো এখানে n যদি জোড় সংখ্যা হয় তাহলে n একটা জোড় সংখ্যা, তাহলে n একটা জোড় সংখ্যা হলে আমরা n এর একটা মান ধরে দিলাম, n = 2 ধরলাম, তাহলে n সমান 2 ধরলাম। যদি হয় তাহলে দেখো এখানে 2 স্কয়ার মানে 4, তাহলে 4 একটা জোড় সংখ্যা, বলতে জোড় সংখ্যা হবে না, মানে বিজোড় হইতে হবে। তাহলে যদি 2 দিয়ে স্কয়ার করলে 4 হয়, তাহলে এটা হবে না, এটা বাদ। আচ্ছা, এটা দেখো হয় কিনা। আচ্ছা, এর মানে আমরা 2 ধরছি, তাহলে 2 আর 1 3। আচ্ছা, 3 হয়েছে ব্র্যাকেটের ভিতরে, আর 3 আর 3 গুণ করে কত? 3 3 9, 9 যোগ হচ্ছে 3, 9 আর 3 12, তাহলে এটাও জোড় সংখ্যা হবে। 12 হয়েছে, এটাও জোড় সংখ্যা, তাহলে এটাও বাদ। আচ্ছা, এটা ট্রাই করে দেখি। আমরা এদের মানে আমরা কি করছি? 2 ধরছি, তাই 2 গুণ 4, 4 আর 3 7, এটা বিজোড় সংখ্যা হয়েছে, কিন্তু জোড় সংখ্যা নয়, এটা বিজোড় সংখ্যা হয়েছে, তাহলে এটা অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এটা অ্যান্সার। আচ্ছা, নেক্সটটা দেখি। নেক্সট বলছে যে 0 1 2 3 4 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? তাই এটা অনেক সময় বিয়োগফল আসে, বিয়োগফল সব রকমই আসে। তাই এখানে কি বলছে? 0 1 2 3 4 এটা দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল বের করতে হবে। তো এটা আমরা কিভাবে লিখতে হয়? তা প্রথমে দেখবো বৃহত্তম সংখ্যা লিখবো। তা বৃহত্তম সংখ্যা লেখার নিয়ম হচ্ছে একদম সব থেকে বড় সংখ্যাটা আগে লিখতে হবে। সব থেকে বড় সংখ্যা এখানে কত? সব থেকে বড় সংখ্যা এখানে 4, তারপরে কত? তারপরে হচ্ছে 3, তারপরে কত? তারপরে 2, তারপরে কত? তারপরে 1, তারপরে 0। তো এটা হচ্ছে এই সংখ্যাগুলো নিয়ে আমি যতগুলো সংখ্যা গঠন করবো সব থেকে বড় সংখ্যা হবে এটা। আচ্ছা, তারপরে বলছে কি ক্ষুদ্রতম সংখ্যা। তো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? আচ্ছা, 5 অঙ্কের হইতে হবে। 5 অঙ্কের, তার যদি প্রথমে যদি 0 দেই, তারপর যদি 1 দেই, তাহলে কিন্তু হয় না, কারণ 0 কোনো সংখ্যা কখনো 0 হইতে পারে না। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা লিখতে গেলে আমার এখানে 0 এর জায়গায় 1 দেওয়া লাগবে। তাহলে 1 এর পর আমি কি দেবো? 2 দিব।
একের পরে কি 3 দিব না, একের পরে 0 দেবো, তাহলে ছোট সংখ্যা হবে। তাহলে একের পরে 0 দিলাম, তারপরে 2 দিব, তারপরে 3 দিব, তারপর 4 দিব। তাহলে কি শিখলাম, যখন আমরা বৃহত্তম সংখ্যা যখন গঠন করবো তখন সব থেকে বড়টা আগে দিব, বড়, তারপরটা বড়, তারপরটা বড়, এরকম পর্যায়ক্রমে দিব, বড় থেকে ছোট দিব। আর যখন ক্ষুদ্রতম সংখ্যা যখন লিখবো তখন ছোট থেকে বড় দিব, কিন্তু মনে রাখতে হবে যে কখনোই আগে 0 লেখা যাবে না। আচ্ছা, এখানে কি করতে বলছে, দুটো কি করতে বলছে, যোগফল বের করতে বলছে। যোগ করে দিই আমরা, 0 আর 4 যোগ করে 4, 3 এর আগে যোগ করে 4, 2 আর 2 যোগ করে 4, আচ্ছা এখানে 3 আর এখানে হচ্ছে 5, এটা হবে, এটা হলো অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পারছি আশা করি। তারপরে বলতেছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত। আচ্ছা, তার মানে এখানে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কি, তা আমরা যদি বলি যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। দেখো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 2 অঙ্কের শুরু কত থেকে, 2 অঙ্ক শুরু। আচ্ছা, 1 অঙ্কের বলি, 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা যে কোনো অঙ্কের, দেখো সব যে কোনো সিকোয়েন্সে 1 অঙ্ক বলো, 2 অঙ্ক বলো, 3 অঙ্ক বলো, সবসময় বৃহত্তম অঙ্ক 9 হয় সবগুলো, আর ক্ষুদ্রতম অঙ্ক সবসময় 1-এর পরে 0 বলা হয়। কেমন? দেখো যদি বলি 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, আর 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। ক্লিয়ার? যদি বলো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, দেখো 2 অঙ্ক যে বৃহত্তম সংখ্যা, 2 অঙ্ক বৃহত্তম সংখ্যা 99, কারণ 99 পরে 3 অঙ্ক চলে গেছে, 99 পরে হচ্ছে 100 হচ্ছে 3 অঙ্ক চলে গেছে। তাহলে সবচেয়ে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99, এর থেকে বড় কোনো সংখ্যা নেই 2 অঙ্কের ভিতরে। আর 2 অঙ্কের ছোট সংখ্যা কত, ছোট সংখ্যা হচ্ছে 10, কারণ 10-এর আগে আছে 1 অঙ্ক, 10 শুরু হয়েছে 2 অঙ্ক দিয়ে, এরকম। যদি বলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কত, 999। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100, কারণ 100 দিয়ে 3 অঙ্ক শুরু হয়েছে। আর 999 পরে দেখো 4 অঙ্ক, 10,000, 1000, 4 অঙ্ক হয়ে গেছে, 1-এর পরে 3টে শূন্য, 4 অঙ্ক হয়ে গেছে। তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা আমরা বুঝতে পারছি। এখন আমাদের প্রশ্ন বলছে কি, প্রশ্ন বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে আমরা কি করতে হবে, 1-এর পরে 4টা শূন্য দেওয়া লাগবে। ঠিক আছে? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9 হবে, 1, 2, 3, 4, এটা। তো বিয়োগ করতে বলছে, এটা কি করতে হচ্ছে, পার্থক্য কত, পার্থক্য দেখো, এটা বিয়োগ করো, বিয়োগ করে কত হবে, 1 হবে না, এটা পার্থক্য 1। আচ্ছা, তাহলে বলতেছে কোন সংখ্যাটি মূলদ সংখ্যা। দেখো কোনটি মূলদ সংখ্যা, তা মূলদ দ্বারা অমূলদ আমরা বের করবো কিভাবে, আমরা জানি যে সংখ্যাগুলোকে রুট করা যায় না, যে সংখ্যাগুলোকে রুট করা যায় না সেগুলোর হচ্ছে বর্গমূল মূলদ সংখ্যা। যেমন আমি √5 একটু অমূলদ সংখ্যা, √3 একটু অমূলদ সংখ্যা, কিন্তু √4 মূলদ সংখ্যা, কারণ √4 মানে 2, √4 মানে 2। তাহলে মূলদ অমূলদ আমরা বুঝতে পারছি। আর মূলদ সংখ্যার সংখ্যাটা কি, যে সংখ্যাকে ভাগ আকারে প্রকাশ করা যায়, যাকে ভাগ আকারে প্রকাশ করতে পারবো। আর অমূলদ সংখ্যা কি, যাকে ভাগ আকারে প্রকাশ করতে পারবো না। আচ্ছা, মূলদ সংখ্যা বোঝার উপায় আছে, দশমিকের পরে সীমিত সংখ্যক সংখ্যা থাকবে, 2 বা 3টা 4টা 5টা 6টা এরকম থাকবে দশমিকের পরে। আর অমূলদ সংখ্যা হচ্ছে দশমিকের পরে অনেক সংখ্যা থাকবে, হাজার হাজার সংখ্যা থাকবে, এবং যেগুলো কোনো সিকুয়েন্স থাকবে না, মিল থাকবে না, মানে গড়মিল ভাবে থাকবে, গড়মিল ভাবে বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে মূলদ অমূলদ বুঝতে পারছি। এখন এইখানে দেখি কোনটা মূলদ সংখ্যা। দেখো √11, এটা কি মূলদ সংখ্যা না, এটা মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা, কারণ 11কে বর্গমূল করা যায় না। আচ্ছা, তা দেখি √6/3, আচ্ছা √6/3, এটা কি অমূলদ সংখ্যা না মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা, কারণ √6 কে রুট করা যায় না, এটা অমূলদ সংখ্যা। আচ্ছা, তো এখানে দেখা হচ্ছে √8/7, এটা কি অমূলদ সংখ্যা, অবশ্যই অমূলদ সংখ্যা, কারণ √8 কে রুট করা যায় না। আচ্ছা, তারপর এখানে দেওয়া আছে √27/√48। আচ্ছা, এটা কি সংখ্যা, এটা মূলদ না অমূলদ সংখ্যা। আচ্ছা, এইখানে এটা হচ্ছে মূলদ সংখ্যা। কি জন্য, আমি 27কে যদি ভাঙি, দেখো 27কে ভাঙলে কত হয়, 3√3 হয়। কেন 3√3 হয়, তুমি 3√3 যদি বর্গ করো, তাহলে 3 দিয়ে বর্গ করলে 9, আর √3 কে বর্গ করলে 3, তাহলে 3 9 27। আর নিচে দেওয়া আছে হচ্ছে 48। আচ্ছা, 48কে দেখা যায় যে 4√3 লেখা যায়, 4√3, কারণ 3 16 48। দেখো এটাকে যদি বর্গ করো, 4 বর্গ করলে 16 হবে, আর 3 বর্গ করলে 3 হবে, তাই 3 আর 16 গুণ করলে কত হবে, 48 হবে। তো এখান থেকে দেখো এই যে √3 কাটা, তার মানে এখানে মেইনলি 3 আর 4, 3/4 সংখ্যাটাকে আমরা এইভাবে লিখছি, 3/4 সংখ্যাটাকে আমরা √27/48 লিখছি বিভ্রান্ত করার জন্য। ঠিক আছে, তাহলে এটা মূলদ সংখ্যা। 3/4 কি ভাগ আকারে প্রকাশ করতে পারছি না, এটা মূলদ সংখ্যা।
এটা মূলদ সংখ্যা, ঠিক আছে। এটা হচ্ছে মূলদ সংখ্যা। হ্যাঁ, তারপরে বলছে তারপর আমরা কি তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল, তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 177, মধ্যম সংখ্যাটি কত? তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 177, মধ্যম সংখ্যাটি কত? আচ্ছা, এটা আমরা কিভাবে সলভ করবো? আচ্ছা, আমরা একটু খেয়াল করি যে দেখো, আমরা যদি তিনটা ক্রমিক সংখ্যা নেই, কিভাবে অঙ্কটা করবো বোঝাচ্ছি। তিনটা ক্রমিক সংখ্যা নেই, লিখলাম 1, 2 আর 3, তিনটা ক্রমিক সংখ্যা। এটা যদি যোগ করলে কত হয়? দেখো, যোগ করলে 3 আর 2 5, 5 আর 1 6 হয়। একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে 6কে মোট তিনটা সংখ্যা বলছি না, তিনটা সংখ্যার কথা বলছি, তিনটা সংখ্যার যোগফল 6। তাই 6কে আমি যদি 3তে ভাগ করি, তিনটা সংখ্যা যেহেতু 3তে ভাগ করতে হবে, এই 3 না, কিন্তু তিনটা সংখ্যা 3তে ভাগ করছি, তাহলে ভাগ করলে কত? 2 হয়। দেখছো, 2 হচ্ছে এখানকার মধ্যম সংখ্যা। আবার একটা জিনিস খেয়াল করি, আবার অন্যভাবে ট্রাই করে দেখি। আচ্ছা, আমি নিলাম 4, 5, 6, 4, 5, 6 নিই, এগুলো যোগ করে দেখি। আচ্ছা, কত হয়? 5 আর 6 11, 5 আর 6 11, 11 4 হচ্ছে 15, 11 4 15। দেখো, 15কে তুমি তিনটে সংখ্যা যদি 3তে ভাগ করো, দেখো 3টে ভাগ করলে কত হয়? 5 হয়। 5 হচ্ছে এখানকার মধ্যম সংখ্যা। তাহলে আমরা এটা বুঝলাম, যখন আমার এরকম কেস যখন থাকবে যে মধ্যম সংখ্যা বের করতে যখন বলবে, তখন আমরা কি করবো? ওইটাতে ভাগ করে দেবো, যে কটা সংখ্যা সে কটাতে ভাগ করে দেবো। এখানে তিনটি ক্রমিক সংখ্যা যেহেতু বলছে, আমার এখানে 177কে 3 ভাগ করতে হবে। এখানে দেখো, তাহলে আমরা কি করবো? 177 ভাগ হচ্ছে 3, 77 ভাগ 3 কত হয়? 59 হয়। হ্যাঁ, 59 হয়, ঠিক আছে। দেখো, কিভাবে ভাগ করলাম? শর্টকাটে ভাগ করে ফেলবো। দেখো, 3 17 বেজে কবে যায়? 5 বেজে যায়, 3 5 15, তাহলে 15 আগে থেকে 2 আর আছে 2 আর 7, তাহলে 27 কবে যায়? 3 9 27 করে ফেলবো, তাহলে এটা হবে অ্যান্সার। আচ্ছা, তারপরে আসি পরপর 5টি সংখ্যার যোগফল। এর পাঁচটি সংখ্যার যোগফল কত? 105। 5টি সংখ্যার যোগফল 105। প্রথম দুটি সংখ্যার যোগফল কত? দেখো, পরপর 5টি সংখ্যা, তাহলে এবার আমি এই 105 এবার সেম একরকম 5 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, 105 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত হবে? হচ্ছে 21। হ্যাঁ, 21, কারণ হচ্ছে 10-এর ভিতরে যায় 2 বার আর 5-এর ভিতরে যায় 1 বার, 21। তাহলে এখানে কোথায় মধ্যম সংখ্যাটা 21, তারপর 5টি সংখ্যা ছিল। খেয়াল করো, তাহলে 5টি সংখ্যা যদি থাকে, তাহলে 21, তার মানে 21-এর আগে দুটো সংখ্যা, 21 হচ্ছে মাঝখানের সংখ্যা, 21 হচ্ছে মধ্যম সংখ্যা, তাহলে ভাগ করলে মধ্যম সংখ্যাটা বেরোয়। দেখো, 3 দিয়ে ভাগ করছে, মধ্যম সংখ্যাটা বেরিয়েছে, তাহলে 21 হচ্ছে মধ্যম সংখ্যা। তাহলে মধ্যম যদি 21 হয়, তাহলে পরের দুটো সংখ্যা আছে আর আগে দুটো সংখ্যা আছে, এগুলো সংখ্যাগুলো পর। তাহলে আগের দুটো সংখ্যা কত হবে? একটা সংখ্যা হবে 19 আর একটা সংখ্যা হবে 20, তারপর আছে 21। এটা যোগ করলে কত হবে? 19। এই দুটো যোগফল বের করতে বলছে, প্রথম দুটি সংখ্যা যোগফল বের করতে হবে। দুটো যোগ করো, যোগ করলে হবে হচ্ছে 39 হবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। পরপর 5টি সংখ্যার যোগফল 105 হলে প্রথম দুটি সংখ্যার যোগফল কত? যাই থাক না কেন, তুমি বের করে ফেলতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি পরের পৃষ্ঠায়, যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত? তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 33, তাদের গুণফল কত? তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 33, তাদের গুণফল কত? আচ্ছা, তিনটি ক্রমিক সংখ্যা যদি আমি যোগফল 33 করি, তাহলে মাঝের সংখ্যাটা মধ্যম সংখ্যাটা কত ছিল? দেখো, 33 ভাগ 3, তাহলে হচ্ছে 11। তাহলে 11 হচ্ছে মধ্যম সংখ্যা। তাহলে আগের দুই সংখ্যা কত? 11 আগের সংখ্যাটা কত? 10 আর 11 দিলাম মাঝখানে, পরের সংখ্যাটা কত? পরের সংখ্যাটা হচ্ছে 12। তাহলে যোগ করে ফেলা কত হয়? এই যে এখানে, এখানে গুণ করতে বলছে, এগুলো গুণ করতে হবে। হ্যাঁ, গুণ করতে হবে। আচ্ছা, গুণ করে ফেলা দিলে কত হয়? আচ্ছা, গুণ ফলটা কিভাবে করবো? দেখো কিভাবে করা যায়। আচ্ছা, গুণ করলে দেখো, আগে 10 আর 20 যদি গুণ করি, 10 আর 12 গুণ করলে, দেখো 10 আর 12 গুণ করলে 120 হবে। 120 আসতে গুণ করেছে 11, তাহলে 11 গুণ করলে 120 গুণ হচ্ছে 120, 0 0 2 3 1, এটা হবে। তাহলে অ্যান্সার হবে 1320। তাহলে এগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপরে প্রশ্নটা কি, এটা ইম্পর্টেন্ট আছে, যে পাঁচটি ধারাবাহিক বিজোড় সংখ্যার, এটা বিজোড় হবে, 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চমটি 15 হলে, তাহলে 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চমটি 15 হলে তৃতীয় সংখ্যাটি কত? আচ্ছা, 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যা, পাঁচটা সংখ্যা, তার ভিতরে পঞ্চমটি হচ্ছে 15, তাহলে মোট হচ্ছে 5টা সংখ্যা, তো পঞ্চমটি হচ্ছে 15, তাহলে যদি 15 হয় পঞ্চমটি,
পঞ্চমটি হচ্ছে 15, পঞ্চমটি 15 যদি হয়, পঞ্চমটি 15 হলে তাহলে আগের সংখ্যাটা কত? আগের সংখ্যাটা 13, যেহেতু বিজোড় সংখ্যা বলছে। তার আগের সংখ্যাটা কত? 11, তার আগের সংখ্যাটা কত? তার আগের সংখ্যাটা হচ্ছে 9, তার আগের সংখ্যা কত? 7, 1 2 3 4 5টা। তাহলে কি বলছে? তৃতীয় সংখ্যাটা কত? তৃতীয় সংখ্যাটা হচ্ছে 11, তাহলে 11। এটা সোজা প্রশ্ন ছিল। আচ্ছা, তাহলে বলতেছে 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়, 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় হচ্ছে 400। 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 400 হলে সব থেকে ছোট সংখ্যাটি কত? আচ্ছা, 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যা এরকম অনেকভাবে করা যায়। হ্যাঁ, অনেকভাবে করা যায়। এটা মেইনলি করা উচিত কিভাবে? দেখো, 8টা ধারাবাহিক সংখ্যা। তো ধারাবাহিক সংখ্যা আমরা জানি, প্রথম সংখ্যাটা যদি x হয় তাহলে পরেরটা হবে x+1, তারপর x+1, তারপরটা হবে যোগ, তারপরটা হবে x+2, একটা দুইটা তিনটা, তারপরটা হবে x+3, এরকম করে লিখতে হবে। কত পর্যন্ত লিখবো? 8টা লিখবো। লিখে সেটাকে আমি 8টা লিখে 8 দিয়ে ভাগ করে দিল, কত? 400। এখান থেকে আমার কি করতে হবে? সেরকম 8টা লিখতে হবে, কিন্তু 1টা 2টা 3টা 4টা লিখছি। তারপর হচ্ছে x+4, x+5, তারপর হচ্ছে x+7, হয়েছে না 8টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 8 হচ্ছে x+1 2 3 4 5 6 7, আচ্ছা আরেকটা, আচ্ছা এটা হচ্ছে 6, তারপর x+7, এরকম 7 চালে এর পরে এটা 8 দিয়ে ভাগ করে, এটা 8 দিয়ে ভাগ করে সময় 400 লিখে এখান থেকে x এর মান বের করতে হবে। কিন্তু এটা তোমার এমসিকিউ পরীক্ষায় আসে, তাহলে এটা সংক্ষেপে করাটা খুবই জরুরি, কারণ এটা করতে অনেক সময় লাগবে। তো এটা আমরা কিভাবে করবো? এটা আমি এভাবে করতে পারি, এটা হচ্ছে বেসিক কথা। হ্যাঁ, এটা এভাবে করতে পারি, কিন্তু এটা আরো শর্টকাটে করা যায়। কিভাবে করা যায়? আচ্ছা, এখানে দেখো 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যা হবে এবং গড় হচ্ছে কত? 400, গড় 400। আচ্ছা, গড় যদি 400 হয়, খেয়াল করো, তাহলে গড় 400 মানে কি? গড় মানে কি? গড় মানে যেটা মাঝে, গড় মানে যে সংখ্যাটা মাঝের সংখ্যা। দেখো, আমি খেয়াল করি যে এখানে যে কোনো সংখ্যা তুমি গড় বের করতে গেলে আমি লিখলাম হচ্ছে, আচ্ছা 2 লিখলাম, 3 লিখলাম আর 4 লিখলাম, তাহলে কত হয়? 4 3 7 আর 2 কত? যদি যোগ করে তাহলে 3 আর 2 5, 5, আচ্ছা 9। আচ্ছা, 9কে দেখো, 9কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে দেখো গড় পাচ্ছ। গড় মাঝেরটা সবসময় হয়, তাহলে মাঝেরটা সবসময় গড় হয়, মনে রাখবা। মাঝেরটা অল টাইম গড় হয়, মাঝেরটা অল টাইম গড় হয়। তাহলে এখানে বলতেছে যে 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় কত? গড় হচ্ছে 400। তাহলে 400 যদি গড় হয়, তাহলে দেখো এখানে বলছে সবচেয়ে ছোট সংখ্যা বের করতে বলছে। তার মানে এটা বোঝাচ্ছে এটা যদি 400 হয় তাহলে এটা ডান পাশেও, এবং এটা দেখো এটা জোড় সংখ্যা, কিন্তু এখানে প্রশ্ন আছে বিজোড় সংখ্যা আছে। তার মানে এটা ডান পাশে 4টা বিজোড় সংখ্যা হবে, বাম পাশে 4টা বিজোড় সংখ্যা হবে। বাম পাশে 4টা বিজোড় সংখ্যা, তোমার সবচেয়ে ছোট যেহেতু বের করতে হবে, তা বাম পাশে গুলো বের করতে হবে। 400-র আগের বিজোড় সংখ্যাটা কত? 399, 399। তার আগে বিজোড় সংখ্যাটা কত? 397। তার আগে বিজোড় সংখ্যাটা কত? 395। তার আগে বিজোড় সংখ্যা কত? 393। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। সবচেয়ে ছোটটা বের করতে বলছে, এটা অ্যান্সার। এইভাবে যদি করতে পারো, এবার রিটার্নের মতো যদি করতে পারো, তাও একই অ্যান্সার আসবে। বোঝা গেছে? তাহলে 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় বের করতে বলছে। আমরা এটা বুঝে নিলাম, গড় হচ্ছে কোন সংখ্যার মাঝেরটা। হ্যাঁ, গড় হচ্ছে কোন সংখ্যার মাঝেরটা। তাহলে দেখো এখানে 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় হচ্ছে 800, তাহলে 400 হচ্ছে মাঝে ছিল। তাহলে এইটার মোট যেহেতু 8টা, সেহেতু এই যে এটা বাদে এবং এটা বিজোড় সংখ্যা বলছে, তাহলে এটা 400-র আগে 4টা বিজোড় সংখ্যা আর পরে 4টা বিজোড় সংখ্যা, এই সবগুলো যোগ করে এই ভাগ করে হচ্ছে কত হবে? মাঝের এই সংখ্যাটা হবে। ঠিক আছে, এটাই দেওয়া আছে। তাহলে আমার বের করতে সবচেয়ে ছোটটা যদি বের করতে হবে, তাহলে আমরা আগের দিকে চলে যাবো। আগের দিকে আসলে পর আমি প্রথম সংখ্যাটা পাবো 393। তাহলে অ্যান্সার হবে 393। আশা করি সবাই ক্লিয়ার। তাহলে এই ধরনের প্রশ্ন আমরা আশা করি সবাই পারবো। তাহলে এই ধরনের প্রশ্ন আমরা করার চেষ্টা করবো। হ্যাঁ, যেভাবে আসুক আমরা আশা করি পারিয়ে দেবো সবকিছু। ওকে, আচ্ছা, পরের প্রশ্নটা খেয়াল করি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলতেছে একটি ক্লাসের ছাত্রদের মধ্যে 2700 চকলেট, একটি ক্লাসের ছাত্রদের মধ্যে 2700 চকলেট ভাগ করে দেওয়া হলো। আচ্ছা, ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক ছাত্র তাদের 3 গুণ, মানে যে কজন ছাত্র তার 3 গুণ করে চকলেট পাইল, 3 গুণ করে চকলেটের সমান চকলেট পেল। ছাত্রের সংখ্যা কত? তাহলে যে কটা ছাত্র প্রত্যেকে তার 3 গুণ করে চকলেট পাইল, তা ধরলাম একটা ছাত্র, ওই ক্লাসের ছাত্রের সংখ্যা হচ্ছে ছাত্র x, তাহলে মোট সে একজন কয়টা চকলেট পাইছে? তার 3 গুণ, তার মানে 3x। আচ্ছা, এটা সমান কত হবে? এটা সমান 27। তাহলে প্রত্যেকে তার 3 গুণ সমান চকলেট পাইছে।
তাহলে 27 হলো, এটা সমান 27। এখন এখান থেকে এক্স এর মানটা বের করলে হয়ে যাবে। আসলে বুঝতে পারছো, একটি ক্লাসের ছাত্রদের মধ্যে 2700 চকলেট ভাগ করে দেওয়া হলে প্রত্যেক ছাত্র তাদের 3 গুণ এর সমান চকলেট পেল প্রত্যেক ছাত্র। তাহলে ছাত্র সংখ্যা কত? ছাত্র সংখ্যা আছে এটা থেকে বের করলে ছাত্র সংখ্যা বের হয়ে যাবে, এক্স এর মানটা বের করলে ছাত্র সংখ্যা বের হয়ে যাবে। তাহলে এখানে 3x² সমান সমান কত? 2700, 3 দিয়ে ভাগ করে দেই, তাহলে x² সমান সমান 2700 ভাগ 3 মানে হচ্ছে 900, 900 কে রুট করি, তাহলে x সমান সমান 30, 30 রুট করলে হচ্ছে 900 হবে। তাই অ্যান্সার হচ্ছে 30। মানে ছাত্র ছিল কয়জন? ছাত্র 30 জন। আচ্ছা, তারপর একটা খেয়াল করি, বলতেছে যে 350-এর 3/5, 350-এর 3/5 মানে কি? আচ্ছা, এগুলো সবাই একটু ভালো মতো খেয়াল রাখবা। 3/5 মানে 3/5, এখানে লিখি 4/7 মানে 4/7। ক্লিয়ার? তো এখানে বলতেছে 350-এর 3/5 210-এর 4/7 থেকে কত বেশি? কত বেশি? তার মানে 350-এর কত? 3/5 মানে 3/5। আচ্ছা, বিয়োগ বলছে কত? পার্থক্য যেহেতু বলছে বিয়োগ হবে। 210-এর 4/7 থেকে কত বেশি? মানে কত বেশি মানে এটা কত ছোট, এটা বের করতে বলছে। তাহলে আমরা বের করে ফেলাই। দেখো 3 দিয়ে 35 কাটলে 7, তাহলে 70 হবে এখানে, মাইনাস গুণ আছে 3, 70 গুণ 3। আর এখানে হচ্ছে এটা যদি কাটি তাহলে 3 হবে, তাহলে 30 গুণ 4, তাহলে এখানে কত হবে? আচ্ছা, তাহলে এখানে হবে 210, 210, আর এখানে হবে 120। আচ্ছা, বিয়োগ করে ফেলাই। বিয়োগ করে ফেললে হচ্ছে কত হবে? 80 আর 10 90 হবে। 80 আর 10 90, তাহলে এটা হচ্ছে 90 হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে যাই। তারপরে বলতেছে যে কোন সংখ্যার 1/5, মানে একটা সংখ্যার 1/5 থেকে 5 বিয়োগ করলে 10 হয়। 5 বিয়োগ করলে 10 হয়, সংখ্যাটি কত? আচ্ছা, কোন সংখ্যা, তাহলে আমরা কি করবো? সেই সংখ্যাটা এখন এক্স ধরবো। তাহলে এক্স এর 1/5, তার মানে 1/5, 1/5 আছে, 1/5 লিখলাম। 1/5 থেকে 5 বিয়োগ করলে, 5 বিয়োগ করলে কত হয়? 10 হয়। দেখো, এই ধরনের প্রশ্ন অনেক আসবে, অনেক ঘুরাই ফিরে যায়। আসলে এগুলো এক্সারসাইজ করার কোনো লাভ নেই, কারণ এটা বিভিন্ন রকম ঘোরানো যায়। 1/5, 1/7, তখন এগুলো তুমি একদম বেসিক লেভেল থেকে তোমার বুঝে করতে হবে, বুঝে করতে হবে। এটা জাস্ট প্র্যাকটিস করেও যে খুব উন্নত হবে তা না, কেউ একটা প্র্যাকটিস না করেও পারবে, তো সারাদিন ধরে প্র্যাকটিস করলেও পারবে না। এটা জাস্ট একটা পড়ে বোঝার জিনিস, বাংলা পড়ে বুঝতে হবে। বাংলা যদি বুঝতে পারো তাহলে তুমি সবই পারবা। আচ্ছা, তাহলে এখানে কত হবে? x/5 - 5 সমান 10। আচ্ছা, তো এখন আমি এখানে 5টা বেশি নিতে, তাহলে x/5 10 যোগ হচ্ছে 5, তাহলে হচ্ছে কত? x/5 সমান হচ্ছে এখানে 15, তাহলে x সমান এটা গুণ করে দেই, 5 গুণ হচ্ছে 15, কত হবে? গুণ করলে হচ্ছে 75 হবে। এটা অ্যান্সার, কত অ্যান্সার আছে। ঠিক আছে, কঠিন এগুলো, সোজা আছে। হ্যাঁ, আচ্ছা, নেক্সটে যাই। তারপরে এখানে লিখছে যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল কত? 35। প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণফল কত? 35। আচ্ছা, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গুণফল 63। দ্বিতীয় সংখ্যাটি কত? আচ্ছা, প্রথম মানে দুটো সংখ্যা গুণ করলে কত হবে? 35 হবে। দুটো সংখ্যা গুণ করলে 35, খেয়াল করো। আবার পরে দ্বিতীয় আর তৃতীয় সংখ্যা গুণ করে কত হবে? 63। তাহলে দেখো 35 গুণ করলে কাকে গুণ করলে? দেখো 5 গুণ আছে 7 সমান 35। তাহলে এখানে দ্বিতীয় সংখ্যাটা 35। আচ্ছা, এখন পরেরটা দেখি মিলে নাকি। আচ্ছা, তাহলে 5 7, তারপর হচ্ছে দেখো 7 গুণ হচ্ছে 9, গুণ করলে কত? 7 9 63। তাহলে তিনটের সংখ্যা কত পাইলাম? 5 7 আর 9। তাহলে মাঝের সংখ্যাটা কত? 7। দ্বিতীয় সংখ্যাটা কত? 7। এটাই অ্যান্সার করতে বলছে। তাহলে অ্যান্সার হচ্ছে 7। অ্যান্সার 7। জাস্ট বোঝার বিষয়, এগুলো কঠিন কিছুই না। এটা তুমি ম্যাথমেটিক্সে পড়ো তাও পারবা, বাংলায় পড়লেও পারবা, ইতিহাসে পড়লেও পারবা। এগুলো খুবই সিম্পল জিনিস। এগুলো জাস্ট একটু টেকনিক করলে, একটু বুদ্ধি খাটাইলে পারা যায়। টেকনিক নেই, বুদ্ধি খাটাইলে পারা যায়। আচ্ছা, তাহলে বলছি 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা গুণফল, 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা গুণফল 24 হলে সংখ্যাগুলো যোগফল কত? তাহলে আমি বলছিলাম এই গুণফল যত জিনিস থাকবে এগুলো লসাগু করে করবো। গুণফল থাকলে সেটা কি করবো? লসাগু করে করবো। আচ্ছা, কত সহজে বের হয়ে যায় লসাগু করি। তো 2 দিয়ে করলে কত হবে? 12 হবে। 2 দেই 6 হবে, 2 দেই 3 হবে। এখন তাহলে 24 মানে কত? 24 মানে হচ্ছে এখান থেকে দেখো আমি বলছি 2 গুণ 2 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 3, এইগুলা।
এখন আমি চেষ্টা করবো এইগুলা দিয়ে আমি একটা ধারাবাহিক সংখ্যা বানাবো, কিভাবে বানানো যায় একটু চেষ্টা করে দেখি। দেখো কিভাবে লেখা যায়। তা দেখো এখানে এটাকে আমরা 2 লিখতে পারি, 2 লিখলাম, 2 2 গুণকে 4 হবে, তাহলে মাঝখানে 3 দিয়ে দিই, আগে 3 দিই, আর পরে দেখো 4 দিই, মিলছে না? মিলে গেছে। আচ্ছা তাহলে দেখো এটা হবে, তাহলে 2 3 4 গুণ করলে 24 হবে, রসগোল্লা করে ফেলবা। এখন এটা যোগফল বের করতে হবে, যোগফল বের করে ফেলো। 2 যোগ 3 যোগ আছে 4 কত হবে? 5 আর 4 9, অ্যান্সার হবে 9। তাহলে অ্যান্সার 9। তারপরে বলতেছে যে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়। তাহলে একটা সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করতে হবে, খুবই সোজা অঙ্ক। তাহলে এটাকে কি ধরবো? আমি এক্স ধরবো, তাহলে 3x এর কত 3 গুণ ধরবো, তাহলে 3x এর সাথে আমি কি করবো? 2 গুণ যোগ করবো, 2x যোগ করলে কত হয়? 90 হয়, 90 লিখলাম। দেখো একদম যা আমি লিখে দিচ্ছি এখানে। একটি সংখ্যা 3 গুণ, সংখ্যাটা আমি x ধরছি, তার 3 গুণ করো, আবার তার আবার 2 গুণের সাথে যোগ করো, 2 গুণ করো, 2x যোগ করো, 2x দিয়েছি আবার যোগ করো, তাহলে 3 গুণের সাথে 2 গুণ যোগ, সংখ্যাটা আমি x ধরছি, তার 3 গুণের সাথে 2 গুণ যোগ করছি, যোগ করে কত? 90। এখন এখানে মান বের করে ফেলাও, যোগ করলে কত হবে? 3 আর 2 যোগ করে 5x হবে সমান সমান 90। তাহলে এখানে কত? x সমান সমান 90 বাই হচ্ছে 5 কত হয়? তাহলে 18 হবে, 18 হবে। হ্যাঁ, তাহলে সংখ্যাটা 18, এটা অ্যান্সার, খুবই সোজা। তাহলে বলতেছে একটি সংখ্যার 13 এর যোগফলের একটা সংখ্যার 13 এর যোগফলের 1/3 উক্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 1 বেশি, সংখ্যাটি কত? তার মানে এখানে বলতেছে একটি সংখ্যার সাথে 13 যোগ করে আর কি। তার সংখ্যাটা আমি x ধরছি, এর সাথে কি করবো? আমি 13 যোগ করবো, যোগ করার পরে তার হচ্ছে 1/3 মানে 1/3, তাহলে আমি 1/3 কে আমি 1/3 লিখে দিলাম, সমান সমান কত বলছে? উক্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা, দ্বিগুণ মানে কত? তাহলে দ্বিগুণ হচ্ছে 2x, তার সাথে 1 বেশি, তার থেকে 1 বেশি, তার উপরে সামনে সাথে আবার 1 যোগ হবে। তাহলে এটা হচ্ছে প্রশ্ন বলতেছে, যা বলছে দেখো এগুলো সবই আমি অনেক রকম প্রশ্ন লিখছি, কিন্তু আসলে এগুলো লিখলেও যে কোন করে তার কোনো ঠিক নেই, এগুলো হাজারভাবে বানাই লেখা যায়, হাজারভাবে বানাই প্রশ্ন করা যায়। হ্যাঁ, একটু প্রশ্ন করলে ঘুরে যাবে এখানে। তাহলে একটি সংখ্যার 13 এর যোগফল, একটি সংখ্যার 13 এর যোগফলে 1/3, যোগফলের 1/3, যোগফল আছে x + 13, তার 1/3 মানে 1/3। হ্যাঁ, তার মানে এখানে আমি 1/3 লিখলাম। আচ্ছা, তার দ্বিগুণ অপেক্ষা 1 বেশি, তার দ্বিগুণ হচ্ছে 2x, তার হচ্ছে 1 বেশি, এটা। তার মানে এখন এখানে আমার x এর মান বের করে ফেলে হয়ে যাবে। তাই এখানে আমি x লিখলাম, এখানে লিখলাম হচ্ছে 13 সমান সমান 2 দিয়ে গুণ করে দিই, 3 2 6x + 3, x এর মান বের করে ফেলাই দেবো। তাহলে এখানে 6x আছে, এক্সট্রা পেশে নিয়ে গেলাম, x এটা হলো, আর এখানে আছে 13 আর 3 পেশে নিয়ে গেলাম, তাহলে 3। তাহলে এখানে আছে 5x বিয়োগ করলে 6x একটা x দিলে 5x সমান সমান 10, তার মানে x সমান সমান কত? 2, 10 কে 5 দিয়ে ভাগ করলে 2 হয়ে গেল। আচ্ছা, তারা বলতেছে দুইটি সংখ্যার গুণফল কত? 162। দুইটি সংখ্যার গুণফল কত? 162। যদি বড় সংখ্যাটি ছোট সংখ্যার দ্বিগুণ হয়, তাহলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি দ্বিগুণ হয়। আচ্ছা, এখানে এটা আমি লসাগু করে ফেলতে পারবো, এটা অনেকভাবে করা যাবে। বড় সংখ্যাটি ছোট সংখ্যার দ্বিগুণ, এমনি লেখও করা যাবে। আচ্ছা, লসাগু করে করার চেষ্টা করি একটু। 162 গুণফল থেকে লসাগু করে করা যায়। আচ্ছা, তাহলে এখানে কত হবে? 162, তাহলে 81 হবে। আচ্ছা, 81 যদি হয় তা আবার যায় না, 3 দিয়ে যাবে। হ্যাঁ, 3 দিয়ে যাবে, যেহেতু 8 আর 1 যোগ করে 9, 9কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, 3 দিয়ে ভাগ করলে এখানে হবে 27, আবার 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে এখানে 9, আবার 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে এখানে 9, 3। আচ্ছা, তাহলে 162 মানে কত? 162 মানে 2 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 3। আচ্ছা, কয়টা 3? 3টা 3। তো এখানে বলতেছে একটা সংখ্যাটা দ্বিগুণ হবে, তাহলে একটা এমন দুটো সংখ্যা, এখানে মোটামুটি দুটো সংখ্যা ভাগ করে ফেলবো, দুটো সংখ্যা এমন করে ভাগ করবো যাতে একটা দ্বিগুণ হয়। দেখো কিভাবে ভাগ করা যায়। তো এখানে আমি লিখতে পারি, দেখো এখানে 3 3 9, 9 2 18, 18 আর এখানে এই দুটো মিলে 9, দুটো মিলে 18, তাহলে একটা হচ্ছে 9, একটা হচ্ছে 18, এই তো। এখানে বড় সংখ্যাটি দ্বিগুণ হয়, এখানে বড় সংখ্যাটা বেরোয়, তাই বড় সংখ্যাটা আছে 18, তাহলে অ্যান্সার হচ্ছে 18, অ্যান্সার 18। কত সোজা বের করে ফেললাম। তাহলে এটা এরকম থাকতে পারে, দেখো তুমি লসাগু করে ফেলতে পারবে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এটা কিভাবে করবো? সংখ্যা হচ্ছে 75 বিয়োগ করলে, বিয়োগের সাথে 1 যোগ করলে। আচ্ছা, তাহলে কোন সংখ্যাটার জন্য x, তাহলে x থেকে আমরা কি করব? x থেকে কি করব? 175 বিয়োগ করব, 175 বিয়োগ করলো,
তার সাথে কি করতে হবে, এত বিয়োগ করে 130 যোগ করতে হবে, 130 যোগ করব, যোগ করলে কত হবে, যোগ করলে 297 হবে, 97 হবে। সংখ্যাটি কত বের করতে বলছে, এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এক্স মানে কি লিখতে পারি, আমি এক্স সমান সমান লিখতে পারি 297 যোগ হচ্ছে 175 যোগ হচ্ছে বিয়োগ হচ্ছে 130। এখানে এক্স এর মানটা বের করে ফেলাই, তাহলে অ্যান্সার হয়ে যাবে। আর এটা যোগ করলে কত হবে, দেখো এটা যোগ করলে হচ্ছে এই দুটো আগে যোগ করে ফেলাই, দুটো আগে যোগ চিহ্ন আছে, 7 5 12 2 6 12 2, তারপর 7 7 4, এটা হবে। হ্যাঁ, তার থেকে বিয়োগ করবো কত, 130, বিয়োগ করে দাও, 130 বিয়োগ করো, 130 বিয়োগ করলে হচ্ছে কত হবে, 2 2 4 3, 342। 342 থেকে 175 বিয়োগ করো, বিয়োগ করার পরে 130 যোগ করো, এখানে এই অ্যান্সারটা হয়ে যাবে না, মানে 342 থেকে কি করছে, 175 বিয়োগ করতে বলছে, তার সাথে যোগ করতে বলছে কত, 130। এটা করে দেখো, এখানে তুমি অবশ্যই এই 297 হবে, খুবই সোজা অঙ্ক এটা। তারপর বলতেছে কোন সংখ্যার একক, দশক ও শতক স্থানীয় যথাক্রমে এক্স ওয়াই জেড সংখ্যাটি কেমন হবে, সংখ্যাটি দেখতে কেমন হবে, তাহলে খেয়াল করো। আমি আগে শিখেছিলাম যে দশকের সাথে হচ্ছে 10 মানে 100 গুণ হবে, শতকের সাথে হচ্ছে 10 গুণ হবে, একের সাথে 1 গুণ হবে। তাহলে এখানে একক স্থানাঙ্ক কত এক্স, দশক হচ্ছে ওয়াই, আর শতক হচ্ছে কত, শতক হচ্ছে জেড। তাহলে এখানে প্রথমত শতক হচ্ছে জেড, তাহলে হচ্ছে 100 জেড। আচ্ছা, তারপরে কত প্লাস দেবো মাঝখানে, দশক হচ্ছে ওয়াই, তাহলে 10 ওয়াই, একক কত, একক হচ্ছে এক্স, তাহলে একক হচ্ছে এক্স, এক্স আর গুণ লেখা লাগবে, তাহলে সংখ্যাটা দেখতে এরকম হবে। ক্লিয়ার? তাহলে প্রশ্ন যা বলছে সেটা অ্যান্সার করলাম। কোন সংখ্যার একক, দশক, শতক স্থানাঙ্ক যথাক্রমে কত, এক্স এক্স, তাহলে একক হচ্ছে একক, দশক হচ্ছে ওয়াই, আর শতক হচ্ছে জেড। তাহলে সংখ্যাটি দেখতে কেমন হবে, সংখ্যাটি দেখতে এরকম হবে, 100 জেড, জেড হচ্ছে শতক, 100 জেড 10 ওয়াই, কারণ হচ্ছে এখানে ওয়াই এর মান, ওয়াই হচ্ছে দশক, আর শতক আর হচ্ছে এক্স হচ্ছে একক, এটা হবে। আচ্ছা, তাহলে হচ্ছে কত টাকার 5/3 অংশ 90 টাকার 5/6 অংশ সমান হবে, খুবই সোজা অঙ্ক। কত টাকায় 5/3 অংশ, তাহলে ধরলাম হচ্ছে এক্স টাকা, তাহলে এক্স টাকার 3/5 অংশ, এক্স টাকার হচ্ছে গুণ হচ্ছে 3/5 অংশ, কত হবে, 90 টাকার 5/9 অংশ সমান, এটাও। তাহলে এখান থেকে অ্যান্সার বের করে ফেলতে হবে। হ্যাঁ, এখান থেকে অ্যান্সার বের করে ফেললে প্রায় কত হবে, দেখো এখানে 3x বাই হচ্ছে 5, আর এখানে যে কাটাকাটি করি আমি, দেখো এখানে কত হবে, 90 দিয়ে কাটলে হচ্ছে কত হবে, 1, আচ্ছা 15, আচ্ছা 15 হবে। হ্যাঁ, 7×75, আচ্ছা 15, আর হচ্ছে গুণ হচ্ছে 5, গুণ ভাগ করলে হচ্ছে 15 হবে, 75 হলো। হ্যাঁ, তাহলে এখান থেকে এক্স এর মানটা বের করতে গেলে দেখো এক্স মানে তাহলে কত হবে, এক্স মানে হবে হচ্ছে 75 গুণ, এটা উল্টে যাবে, উল্টে গেলে তার উপর হবে 5, নিচে হবে হচ্ছে 3, তাহলে গুণ করে দাও, এটা কাটলে হচ্ছে 3 25 গুণ হচ্ছে 5, 25 গুণ হচ্ছে 5, তাহলে 125 হবে অ্যান্সার। তাহলে কত টাকা 3/5 অংশ, কত টাকা 125 টাকা 3/5 অংশ 90 টাকার 5/6 অংশের সমান হবে, এটা হবে অ্যান্সার, সোজা আছে। আচ্ছা, তো বলছে কোন সংখ্যার 3/4 1/5 মান 60 সংখ্যাটি কত। আচ্ছা, এটা বুঝো, কোন সংখ্যার 3/4 মানে 3/4, 1/5 মান হচ্ছে 60, তার মানে সংখ্যাটার কত, 3/4, তাহলে একটা সংখ্যা ধরলাম এক্স, সংখ্যাটা ধরলাম হচ্ছে, সংখ্যাটা আমি এক্স ধরি, তাহলে এক্স এর 3/4, তাহলে কত হবে, এক্স এর 3/4, তাহলে এক্স এর 3/4 মানে 3/4, আচ্ছা অংশের 1/5, তার আবার 1/5, তাহলে তার সাথে হবে 1/5 সমান কত, সমান হচ্ছে 60, সমান 60, সংখ্যাটি কত। তাহলে এখান থেকে কি করবো, আমি উপরে গুণ করলে 3x, নিচে হচ্ছে 4 5 20 সমান 60। আচ্ছা, তাহলে এখান থেকে 3x সমান এই যেটা গুণ করলে 1200, তার মানে x সমান 1200/3 মানে 400, তাহলে অ্যান্সার 400।
ঠিক আছে। আচ্ছা, তারপরে বলতেছে যে একটি সংখ্যার 5/15 এর সাথে 10 যোগ করলে 28 হয়, তাহলে সংখ্যাটি কত? তাহলে একটি একটা সংখ্যার হচ্ছে কত, 5/15। তো একটা সংখ্যা তার হচ্ছে 5/15 এর সাথে কত 10 যোগ করলে কত হয়? 10 যোগ করলে 28, সংখ্যাটি কত? আমরা কিভাবে করবো? এখানে হচ্ছে 5x বা হচ্ছে 15 সমান 10 বা হচ্ছে 28। তাহলে এখান থেকে লিখতে পারি কাটাকাটি করলে x/3, এটা কাটাকাটি 3 হবে। হ্যাঁ, আর হচ্ছে এখানে 28 বিয়োগ হচ্ছে 10, তাহলে এখানে x/3 সমান কত হবে? 18 হবে। হ্যাঁ, তাহলে এখানে x সমান 18 গুণ 3। এটা অ্যান্সার। এই তাহলে আর বেশি করাবো না, কারণ শরীরটা খুব টায়ার্ড। তো এখানে আমি মোটামুটি যেগুলো পরীক্ষা আসে আমি সবই কভার করার চেষ্টা করছি। আরো কিছু প্রশ্ন আছে যেগুলো আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিব, তোমরা সেগুলো করার চেষ্টা করবা, সবই করবা। করার পরে যে যেটা পারবা না সেটা আমারে কি করবা, সেটা আমার হচ্ছে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে যে আমি এটা করতে পারিনি, সেটা আমি করে দিব। একটা কথা হচ্ছে আগামীকাল শুক্রবার রাত্রে একটা ক্লাস নিব। আচ্ছা গেল, আগামীকাল শুক্রবার রাত্রে ক্লাস নেব, যেটা হচ্ছে এই সিলেবাসের অন্তর্ভুক্ত না, সেটা হচ্ছে আমি অন্য একটা ক্লাস নেব। আচ্ছা, আর এই যে 4টা ক্লাস নিলাম সংখ্যার উপরে, এই 4টা ক্লাসের উপর 1 থেকে 4, এই 4টা ক্লাসের উপর সামনের পরীক্ষা নেব হচ্ছে আচ্ছা আমি গ্রুপে জানাই দেবো না, ঠিক আছে? গ্রুপে জানাই দেবো না। তা আমি হোমওয়ার্ক গুলো দিলে তোমরা হোমওয়ার্ক গুলো সবাই করে ফেলাই দিও। ওইগুলো করলে পারে মোটামুটি তোমাদের পরীক্ষা প্রিপারেশনটা হয়ে যাবে। মানে ওর ভিতর থেকে অনেক প্রশ্ন থাকবে, বাইরে থেকে কিছু থাকবে, কিছু আমি নিজের মতো করে বানাই বুনিয়ে দেবো, ঠিক আছে? যাই হোক, তাহলে এই পর্যন্ত থাকাতে সবাই শুভরাত্রি। আর কেউ আমার উপর রাগ করে থাকলে বা কষ্ট করে থাকলে আমি খুবই দুঃখিত, খুবই সরি, কারণ আমি আসলে ফ্রি থাকলে ক্লাস না নেওয়া মানুষ না। তোমরা টুকটাক করে আমার যারা চেনো তারা সবাই জানো আমি আসলে খুবই ঝামেলায় ছিলাম, এই জন্য ক্লাস নিতে পারিনি। তার জন্য আমি আবারও দুঃখিত। সবার জন্য শুভকামনা থাকলো।